করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নিচ্ছেন পায়েল সিনহা। তমাল বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক। তার জন্ম 12 জুলাই নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক, ইংরাজি সাহিত্যে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশা শিক্ষকতা। লেখা প্রকাশিত হয় দেশ, আনন্দবাজার, আনন্দমেলা, বিভিন্ন পত্রপত্রিকায়। সম্পাদিত পত্রিকা মুদ্রা। 1418 বঙ্গাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত মায়াকাজ উপন্যাসের জন্য সংবাদ প্রতিদিন আয়োজিত পাঠকের মূল্যায়নে পেয়েছেন বর্ণপরিচয় সাহিত্য সম্মান 2011। এবার আমন্ত্রিত তৃতীয় গল্পকার আমাদের শোনাবেন তমাল বন্দ্যোপাধ্যায়। আমরা শুনে নেব তমাল বন্দ্যোপাধ্যায়ের গল্প। এই গল্পটার নাম সবুজ বরণ। 70-এর দশকের অগ্রভাগে যেসব আত্মসমালোচক বিজ্ঞজন গলা চড়াইয়া বলা শুরু করিয়াছিলেন যে মৌলিক বিজ্ঞান সাধনায় বাঙালি প্রতিভার আজ এক ঘোর দুর্দিন, তাহারা বোধহয় উদীয়মান জীববিজ্ঞানী ডক্টর সুনীল বরণ সেনের নাম জানিতেন না। সুনীল বরণ আশৈশব অতীব মেধাবী ছাত্র, যৌবনে যথার্থই কৃতি গবেষক। স্বভাবতই স্বল্পকালের মধ্যেই তাহার সুখ্যাতি বিজ্ঞানী মহলে ছড়াইয়া পড়িয়াছিল। জীববিজ্ঞানের ফলিত শাখায় তিনি যেসব উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দান আরম্ভ করিলেন তাহা গুণীজনের নজর এড়াইল না। বিশ্ববিদ্যালয় হইতে স্কলারশিপ লইয়া আপন অভিপ্রায়ে সিদ্ধিলাভ করিবার নিমিত্ত 70-এর দশকের মধ্যভাগে তিনি বিলাত যাত্রা করিলেন। সেখানে উপস্থিত হইবার পর ভুবন বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডি ক্লার্কের তত্ত্বাবধানে তাহার নতুন কর্মজীবন আরম্ভ হইল। অনতিবিলম্বে তিনি সেই বর্ণবিদ্বেষহীন সদাশয় মহামানবের বিশেষ স্নেহভাজন হইয়া উঠিলেন এবং উক্ত দশকের অন্তিম ভাগে সসম্মানে PhD ডিগ্রি অর্জন করিয়া স্বদেশে ফিরিয়া আসিলেন। প্রফেসর ডি ক্লার্ক তাহার এই প্রত্যাবর্তনের তীব্র বিরোধিতা করিয়াছিলেন। সুনীল বরণেরও পাকাপাকিভাবে দেশে ফেরার কোনো পরিকল্পনাই ছিল তাহা নহে। তিনি আদতে আসিয়াছিলেন একটি নিশ্চিন্ত ছুটি কাটাইবার তাগিদে। দীর্ঘ অধ্যাবসায় ও নিরঙ্কুশ পরিশ্রমের পর এই অবকাশটুকু পাইয়া তাহার লুক্কায়িত স্বদেশপ্রেম নতুন করিয়া উথলাইয়া উঠিল। তাহার পিতামহ শ্রী শ্যামল বরণ সেন নির্ভেজাল দেশপ্রেমিক। তার সেই এক কথা, বিজ্ঞান চর্চা করিতে হইলে স্বদেশের মাটিতে বসিয়া করিতে হইবে, যে কীর্তি নিজের দেশের মান বৃদ্ধি করে না তাহা নিতান্তই নিষ্প্রয়োজন। সুনীল বরণ কাতর কণ্ঠে কহিলেন, কিন্তু স্বদেশে তো উপযুক্ত পরিকাঠামো নাই। বরিশালের বাঙাল। শ্যামল বরণের যুক্তি, তা হইলে আচার্য জগদীশচন্দ্র কি করিয়া পারিলেন? সুনীল বরণ যখন টেলিফোন মারফত বিলাতের বন্ধুদের তাহার স্বদেশে বসিয়া গবেষণা করিবার কথা জানাইলেন, তাহারা যেন আকাশ থেকে পড়িলেন। একজন কহিলেন, সুনীল, তুমি কি উন্মাদ হইয়াছ? ইন্ডিয়ায় বসিয়া আধুনিক বিজ্ঞান চর্চা, নিশ্চয়ই তুমি বায়ুরোগের প্রকোপে পড়িয়াছ, নতুবা বাড়ির লোক তোমার দক্ষিণ বাহুতে তাবিজ কবজ জাতীয় কিছু বাঁধিয়া তোমাকে বশ করাইয়াছে। ইহাতে হিতে বিপরীত হইল। সুনীল ঠিক করিলেন ইন্ডিয়া সম্পর্কে তাহার বন্ধুদিগের তাচ্ছিল্যের যোগ্য জবাব দেবেন। তবে তাহার এই আকস্মিক স্বদেশপ্রীতির আর একখানি গোপন কারণ ঘটিয়াছিল, যাহা জনসমক্ষে উচ্চকণ্ঠে না কহিলে ঈষৎ ফিসফিসানির সহিত উচ্চারণ করাই শ্রেয়। সুনীল যে সময়ে দেশে ছুটি কাটাতে ফিরিয়াছিলেন তখন ছিল ঘোর চৈত্র মাস। মনুষ্যবাহিত রিস্কা করিয়া তিনি পরন্ত বিকেলের বায়ু সেবন করিতে বাহির হইয়াছিলেন। হঠাৎ মুখোমুখি হইলেন এক অনুপমা বিদুষী বঙ্গললনা চৈতালি চট্টোপাধ্যায়ের।
বিজ্ঞানী জানিতেন প্রেম এক আশ্চর্য জটিল জৈব রাসায়নিক মায়া, কিন্তু নিজে মায়াবিষ্ট হইবার পর তাহার সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পাইয়াছিল। শৈশব হইতে গ্রন্থকীট সুনীলবরণ নারী সঙ্গে পটু নহে, তবু তাহাকে কলিকাতার বিভিন্ন অলি গলি তস্যগলির আঁকে বাঁকে শ্বেত শুভ্রা যুবতীর সহিত অঙ্গুলি স্পর্শ করিয়া চলিতে দেখা গেল। সুনীলের দেশপ্রেম ততদিন পর্যন্ত ক্রমশ আরও বাড়িতে লাগিল, যতদিন না পর্যন্ত উনি চৈতালিকে ঘরণী করিয়া শ্বশুরালয় হইতে দিরাগমন পরবর্তী 2.5 দিন অতিবাহিত করিয়া গৃহে ফিরলেন। গৃহে ফিরিয়া 1 মাস কাটিতে না কাটিতেই দুকুলপ্লাবী প্রেম মরীচিকার ন্যায় মিলিয়াইয়া গেল। সুনীলবরণ নিজেকে এক তপ্ত মরুভূমির বিস্তীর্ণ বালুরাশির উপর আবিষ্কার করিলেন। চৈতালি তাহার নববসন্তের কোমল রূপ ত্যাগ করিয়া চৈত্রের প্রখর মূর্তি ধারণ করিয়েছেন। অবিলম্বে বুঝিতে পারিলেন এই রকম একজন উদাসীন আত্মভোলা অন্যমনস্ক মানুষকে বিবাহ করিয়া তিনি কত বড় ভুল করিয়াছেন। এ জাতীয় মানুষ যত বড় কৃতিপুরুষই হউন না কেন স্বামী হইবার নিতান্ত অযোগ্য। লোকটি বিবাহ পূর্বের কয়েকটি মাসের আদ্যন্ত প্রেমিকের মুখোশ পরিয়া তাহার সহিত প্রতারণা করিয়াছে, এহেন নরাধমকে ক্ষমা করা উচিত নহে। পুরুষ জাতি চিরকালই এমনই ছিল। বিবাহের মোহময় ক্ষণকাল ঘটটি কাটিয়া গেলে নারী তাহার কাছে মাংসের পুতুল হইয়া যায়। পৃথিবীর রসাতলে যাক, বিজ্ঞানী সুনীলের প্রথম ও শেষ প্রেম তাহার ধ্যান জ্ঞান ও গবেষণার স্বর্গদ্বার। মাত্র কয়েক সপ্তাহ তিনি যেন তার সমকক্ষদের তুলনায় কয়েকশো মাইল পিছাইয়া পড়িয়াছেন। এ কথা স্মরণ আসতেই তিনি আবার নিজের কাজে পূর্ণ উদ্যমে লাগিয়া গেলেন। দেশে বসে মৌলিক বিজ্ঞান গবেষণার যে চ্যালেঞ্জ তিনি মনে মনে গ্রহণ করিয়াছেন, তাহার প্রতি সুবিচার করিতে হইলে আপন স্নায়ু নিংড়াইয়া তাহার নির্যাস বাহির করিতে হইবে। সমকালীন ভারতের বিজ্ঞান চর্চার উদ্ভাবনী ক্ষমতার আকাল ঘটিয়াছে এমন ভিত্তিহীন বদনাম ঘুচাইতে হইলে তাহাকে আসরিক পরিশ্রম করিতে হইবে। তাহার কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দিল্লি হইতে ডাক আসিল। তিনি সদ্য বিবাহিত স্ত্রীকে ফেলিয়া রওনা দিলেন আকাশপথে। কলিকাতায় ফিরিয়া পুনরায় শুরু হইল তার কঠোর সাধনা। দেশ বিদেশের শ্রেষ্ঠ মস্তিষ্কদের সহিত পাল্লা দিতে চাওয়া তো আর মুখের কথা নহে। এই ব্রতে স্ত্রী তাহার সাধন সঙ্গিনী হইবে এমন ভাবাটাই তাহার অন্যায় হইয়াছিল। কেনই বা হইবে? তাহার নিজস্ব একটি সত্তা রহিয়াছে, রূপ ও যৌবনের তরঙ্গ রহিয়াছে। তাছাড়া তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। নিজের অধিকার কিভাবে ছিনাইয়া লইতে হয় তাহার পাঠ তিনি পাঠ্যপুস্তকে বিলক্ষণ পাইয়াছেন। সুনীলবরণের দিনরাত কাটে তাহার গবেষণাগারে। স্ত্রীর মুখপানে তাকাইবার তাহার অবকাশ নাই। প্রতিদিন বঞ্চনার ফলস্বরূপ চৈতালি বিদ্রোহিণী হইয়া উঠিলেন। তাহার জৈব জীবন লহিয়া এহেন দায়িত্ব জ্ঞানহীন খেলা খেলিবার কোনো অধিকার ছিল না সুনীলবরণের। বিবাহ এক প্রচণ্ড দায়। ইহার প্রবেশপত্রী যেমন সুরম্য, তাহার ভিতর দিয়া প্রবাহিত পথটি ততোধিক দুর্গম। ঠিকঠাক গার্হস্থ্য ধর্ম পালন করিতে হইলে নাকি বাকি কাজ পণ্ড হওয়াটাই বিধি। তাই তার সন্তান জন্ম দিলে তো কথাই নেই। বলা বাহুল্য, বিবাহের কয়েকদিন পরের এক রোমাঞ্চকর মধ্যযামে সন্তান জন্মের কারণ হইয়া ওঠা সুনীলবরণের পক্ষে অবলীলাকৃত ছিল। কিন্তু তাহার ভূমিষ্ঠ হইবার পর আরম্ভ হইল এক কঠিন অধ্যায়। নার্সিংহোমে পুত্রের মুখ দেখিয়া আনন্দ হইল ঠিকই, তাহার সহিত ভয়ও হইল। এই পুত্রকে লালন পালন করিবার দায়িত্ব মাতা হিসেবে চৈতালির যতটা, পিতা হিসেবে তাহার দায় কিছুমাত্র কম নহে। সন্তান জন্ম দিবার পরের মুহূর্ত থেকে তাহার মোটামুটি বছর তিনেক বয়সের হইয়া ওঠা পর্যন্ত মাতার সহিত পিতাকে যে হাড়ভাঙা পরিশ্রম করিতে হয়,
তাহা কাজের দোহাই দিয়া সুনীল বরণ সুকৌশলে এড়াইয়া যাইলেন। এই 3 বছরে চৈতালি মুখ বুঝিয়া সব সহ্য করিল ঠিকই, কিন্তু পুত্রের 3য় জন্ম বার্ষিকীর দিন তিনি সুনীলকে নিভৃতে ডাকিয়া সাপ জানাইয়া দিলেন, আর নহে সন্তান পালনের গুরুভার বহনে এইভাবে ক্ষয়ে ক্ষয়ে যাইবার নিমিত্ত তাহার জন্ম হয় নাই। জীবনের সমস্ত সম্ভাবনা এইরূপে জলাঞ্জলি দান আত্মহত্যারই সমতুল। তিনি 20 শতকের নারী, তিনি পুরুষতন্ত্রের বজ্জাতিগুলো বোঝেন। মানুষের একটি মৃত্যু, তাই নিজ ইচ্ছানুসারে এই দুর্লভ জীবন উপভোগ করিবার অধিকার তিনি ছাড়িবেন কেন? চৈতালি আবার কহিল, তোমার যেমন কেরিয়ার রহিয়াছে, আমার থাকাটা অপরাধ নহে। তোমার আকাঙ্ক্ষা যেমন ইতিহাসে বরণীয় হইবার, আমার একই ইচ্ছা পোষণে দোষ কোথায়? বালিকা বেলা হইতে সকলে কহিয়াছে আমার নাকি নেতৃত্ব দিবার সহজাত প্রতিভা। আচ্ছা, আমি একটু আমার এই চোখের কারণে আমি একটু ফাম্বল করছি, আমাকে এক্সকিউজ করবেন। হ্যাঁ, জ্যোতিষী হস্তরেখা বিচার করিয়া কহিলেন, আমি ভবিষ্যতে জননেত্রী হইব। জ্যোতিষীর বাক্য ফলিয়াছে, আমি সারা বাংলার গৃহবধূ জাগরণ মঞ্চের রাজ্য কমিটির মুখ্য সচেতক নির্বাচিত হইয়াছি। আমাদের আন্দোলন লাগাতার চলিতে থাকিবে, যতদিন না পুরুষ তাহার উদাসীনতা, আত্মকেন্দ্রিকতা ও পাহাড় প্রমাণ স্বার্থপরতা ত্যাগ না করিতেছে। সুনীল বরণ প্রচুর আত্মবিশ্লেষণ করিলেন, তুল্যমূল্য বিচার করিয়া দেখিলেন চৈতালি যাহা কহিল তাহা নেহাত ভুল নহে। তাহা হইলে শিশুটির কি হইবে? সুনীল বরণের এক বিজ্ঞানী বন্ধু পরামর্শ দিলেন, উহাকে ক্রেসে প্রেরণ করো। হাজার হোক ব্যস্ত পিতামাতার সন্তান আজকাল এই সব শিশু পালন প্রতিষ্ঠানে প্রতিপালিত হইতেছে। সুনীল বরণ বুঝিলেন যে টাকার বিনিময়ে শিশুটি যত্ন থাকিবে। চৈতালিও একমত, কিন্তু অবশেষে উভয়ের সম্মতিতে স্থির হইল শিশুটি বাড়িতে উপযুক্ত সংখ্যক আয়া পরিচারিকার চাইল্ড কেয়ার ইউনিটের আধুনিক ধাত্রীমাতার তত্ত্বাবধানে মানুষ হইবে। সুনীল বরণ গবেষণায় ডুবিয়া রইলেন। সেমিনার, সিম্পোসিয়াম, লেকচার, আন্তর্জাতিক যোগাযোগের চাপে তার প্রাণষ্ঠাগত। চৈতালি ততোধিক শশব্যস্ত তার মিটিং, মিছিল, ধর্না, পার্টি, পিকনিক লইয়া। ইদানিং তাহাকে বিচিত্র সব অনুষ্ঠানের উদ্বোধন বা সভাপতিত্ব করিতে হয়। মেয়েদের কোরাস গানের দলে লিড কণ্ঠ ছাড়িতে হয়। জ্বালাময়ী বক্তৃতা করিয়া আপোষকামী স্ত্রীজাতির রক্তে অগ্নিসংযোগ করিতে হয়। ছেলেটি চোখের সামনে অবহেলিত হইতেছে, বঞ্চিত হইতেছে, পিতামাতার সান্নিধ্য হারাইতেছে, জলবৎ অর্থ ব্যয় হইতেছে, কিন্তু শিশুটির দুর্ভোগের অন্ত নাই। তাহার এই দুর্ভোগের আশু কোনো সমাধান নাই, কারণ তাহার অভিভাবক দ্বয়ের কেহই স্ব-স্ব-কার্যে নিষ্ঠার ব্যাপারে বিন্দুমাত্র শৈথিল্য দেখাতে রাজি নহে। সুনীল বরণ ও চৈতালি তখন দুইটি বেশ পরিচিত নাম। উভয়েই তাহাদের কর্মক্ষেত্রে অগ্রসর হইতেছে মহাবেগে। এইদিকে শিশুটি মাঝে মধ্যেই অসুখে পড়িতেছে, সিঁড়ি হইয়া পড়িয়া বা বাথরুমে পিছলাইয়া আছাড় খাইয়া বহুবার গুরুতর আঘাত পাইয়াছে। বয়স অনুযায়ী তাহার ওজন বাড়িতেছে না, ভ্যাকসিন ইত্যাদি কিছু ঠিক সময় পড়িতেছে না। তাহাকে প্রি প্রাইমারি স্কুল প্রেরণ করা হইয়াছিল। সে কান্নাকাটি করিয়া ফিরিয়া আসিয়াছে। তাহার জন্য 4খানি গৃহশিক্ষক নিয়োগ করা হইয়াছিল, কিন্তু সে মহাজেদি। সে তাহাদের দেখিলেই মুখে কুলুপ আঁটিয়া বসিয়া পড়ে, পরিচারিকাদের সহিত চূড়ান্ত অসহযোগ ও দুর্ব্যবহার করে। একদিন স্বামী স্ত্রীতে ছেলের ভবিষ্যৎ লইয়া তীব্র বাক্য বিনিময় হইল, তুমুল অশান্তিও হইল। উহারা একে অপরকে দূষিলেন, কিন্তু তাহা পণ্ডশ্রম। চৈতালি কহিলেন, তোমার ল্যাবরেটরি যেহেতু গৃহেই, তুমি তো মাঝে মধ্যে ছেলেকে দেখিতে পারো, আর যদি না পারো উহাকে নিয়তির হস্তে ছাড়িয়া দাও। আমার এখন নাওয়া খাওয়ার সময় নেই। সামনের সপ্তাহে পথশিশুদের পুনর্বাসন লইয়া ক্যাম্পের আয়োজন করিতে হইবে। সেখানে মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী স্বয়ং থাকিবেন।
সুনীল বরণ কহিল, তুমি গবেষণা জিনিসটি কি তাহা বোঝো না, বুঝিলে জানিতে একজন গবেষকের কাছে প্রতিটি সেকেন্ডের মূল্য কতটা। রাত্রে সুনীল বরণ যে 2 ঘন্টা ঘুমাইতে রাতে সুনীল বরণকে যে 2 ঘন্টা ঘুমাইতে হইয়াছিল, তাহাতে তিনি এক মারাত্মক দুঃস্বপ্ন দেখিলেন। বড় হইয়া তাহার একমাত্র পুত্রটি একটি নিরেট অমানুষ হইয়াছে, অপদার্থ, নিষ্কর্মা ও বাউন্ডুলে। তাহাদের অবর্তমানে যে পৈতৃক সম্পত্তি উড়াইয়া পুড়াইয়া সর্বশান্ত আর নেশাগ্রস্ত হইয়া পথে পথে ঘুরিতেছে। 7 দিন হইল তাহার পেটে খাবার নাই, আত্মীয় শুভার্থীরা তাহার নাম শুনিলে ভয় পায়। পৃথিবী বড় নিষ্ঠুর স্থান, এখানে পাশের মানুষটি নিরন্ন মরিলে কাহারও কিছু আসিয়া যায় না। দুঃস্বপ্নের কথা চৈতালিকে বলিতে সেও উদ্বিগ্ন হইয়া কহিল, স্বপ্ন হেলা ফেলার বিষয় নয়, এখন তাহলে উপায়? সুনীল কহিল, দুশ্চিন্তারই কথা। মানুষ পরভোজী জীব, তাহাকে অন্যের দ্বারা উৎপাদিত ও নির্মিত খাদ্য গ্রহণ করিয়া বাঁচিতে হয়। হায়, মানুষ যদি উদ্ভিদের ন্যায় স্বভোজী হইত, তা হইলে তাহার অন্তত খাদ্যের অভাব হইত না। সে যত উচ্ছন্নে যাউক না কেন, সামান্য জল ও সূর্যের আলো পাইলে সে না খেতে পাইয়া মরিত না। ছেলে যদি উপার্জন করিতে অক্ষম হয়, ভবঘুরে হইয়া যায়, সাধু সন্ন্যাসী হইয়া হিমালয়ে চলিয়া যায়, তাহা হলে সে উপসী থাকিবে না। চৈতালি স্বামীকে ঠেস দিয়া কহিল, ভারী তো বিজ্ঞানী হইয়াছ, দেখো না নিজের ছেলের একটা হিল্লে করিতে পারো কিনা। সুনীলের আঁতে ঘা লাগিল, আর তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলিয়া গেল মগজে। তিনি এতদিন ক্লোরোফিল লইয়া কাজ করিতেছেন, অথচ এই চিন্তাটি তাহার মস্তিষ্কে উদয় হয় নাই। ছেলের ত্বকে যদি কোনো উপায়ে ক্লোরোফিল প্রবিষ্ট করে দেওয়া সম্ভব হয়, মানুষের কোষকলার সহিত কোনোভাবে যদি ক্লোরোফিলের সমন্বয় সাধন সম্ভব হয়, তা হইলে মিরাকল ঘটিয়া যাইবে। এই চিন্তার বাস্তবায়ন সম্ভব হইলে শুধু যে তাহার পুত্রের সমস্যা মিটিবে তাহা নহে, সমস্ত প্রাণীকুলের খাদ্যের সমস্যা চিরকালের মতো মিটিয়া যাইবে। সেই রাতে তিনি যোগাযোগ করিলেন তাহার ইংল্যান্ডবাসী গুরু ডক্টর নিকোলাস ডি ক্লার্কের সহিত। গুরুকে সব বিষয়টি খুলিয়া বলিতে তিনি বলিলেন, চমৎকার আইডিয়া, আমি তোমায় সাহায্য করিতে প্রস্তুত, কিন্তু সেক্ষেত্রে তোমায় পুনরায় বিলেতে আসিতে হইবে। সন্তানের মুখের পানে চাইয়া সুনীল বরণ সাময়িক নিজস্ব সংকল্প ভুলিয়া বিলেত যাত্রার প্রস্তুতি শুরু করিলেন। ডি ক্লার্ক ব্যস্ত পিতার সন্তান পালনের সমস্যা বুঝিতেন, কারণ এই একই কারণে তাহার সহিত তাহার স্ত্রীর বিচ্ছেদ হইয়াছিল। তিনি সুনীল বরণের উদ্ভাবন প্রকল্পে মনোপ্রাণ ঢালিয়া দিলেন এবং বছর কয়েকের মধ্যেই তাহারা এক অকল্পনীয় সাফল্য অর্জন করিলেন। ক্লোরোডার্ম নামক এক সিরাম আবিষ্কার করা সম্ভব হলো, যাহা এক বিশেষ পদ্ধতিতে মনুষ্য ত্বকের গভীরে প্রবেশ করাতে পারিলে ত্বকের অভ্যন্তরে ক্লোরোফিলের একটি অদৃশ্য স্তর তৈরি হইবে। সেই মানুষ দিনে অন্তত ঘণ্টা খানেক রোদের মধ্যে দাঁড়াইলে ব্যাস, তার সারাদিনের খাদ্যের চাহিদা মিটাইয়া যাইবে। আবিষ্কারকদ্বয় উল্লসিত, তাহাদের নোবেল প্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা। সিরামটি লইয়া সুনীল বরণ দেশে ফিরলেন এবং নিজের শিশুপুত্রকে তাহার আবিষ্কারের গিনিপিগ করিলেন। আশ্চর্যভাবে সেই সিরামটি তাহার শরীরে সেধাইয়া গেল। সুনীল বরণ ছেলেকে ছাদে আনিয়া ঘণ্টাখানেক দাঁড় করিয়া রাখিলেন। ছেলের গাত্রবর্ণ ঈষৎ সবুজাভ হইয়া উঠিল ঠিকই, কিন্তু ছায়া আনার পর আবার স্বাভাবিক হইয়া যাইল। ছেলের সারাদিন বিন্দুমাত্র খিদে পাইল না, দিব্যি চনমন করিয়া ঘুরিতে লাগিল। নিজের আবিষ্কারের স্বার্থে সুনীলের দিক থেকে ছেলের যত্ন অতিমাত্রায় বাড়িয়া গেল। 6.5 বছর বয়সে উনি নিজে বিদ্যালয়ে যাইয়া ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করাইলেন। নাম পাল্টাইয়া নতুন নামকরণ করিলেন সবুজ বরণ। ছেলেকে
এখন আর ছাদে লইয়া যাইতে হয় না, রৌদ্র উঠিলে সে নিজে ছাদে গিয়া শরীরের খাদ্য মজুত করিয়া আসে। ছেলে আছে তাহার মতো, তাহাকে লইয়া চৈতালি ও সুনীল বরণের ভাবনা কাটিয়াছে, কিন্তু ছেলের এক অদ্ভুত অসহায়ত্ব কাজ করিতেছে। একটা অব্যক্ত কষ্ট লইয়া সে ঘুরিয়া বেড়ায়। একদিন সুনীল বরণ তাহাকে তার কষ্টের কারণ জিজ্ঞেস করিলে সে মোদ্দা কথা যাহা কহিল তাহা হইল, বন্ধুরা স্কুলের টিফিন কৌটো করিয়া কি অসামান্য সুঘ্রাণ সম্পন্ন সব খাদ্যবস্তু লইয়া আসে, সেগুলো দেখিয়া তাহার জিভে জল আসে, খাইবার ইচ্ছায় প্রাণ আকুল হইয়া ওঠে, কিন্তু তাহার পেটে খিদা নাই। দুপুরে ও রাত্রে এই বাড়ির সবাই যেসব সুখাদ্য গ্রহণ করিয়া থাকে, সেই সব মন মাতানো রং আর কি সব গন্ধ, তাহার ইচ্ছা করে ডিনারে টেবিলে বসিয়া তরিবৎ করিয়া ওই সব খাদ্য খাইতে, কিন্তু মন চাহিলেও শরীর চাহে না। সবুজ বরণ দীর্ঘশ্বাস ফেলে এবং কাঁদিয়া বেড়ায়। তাহার শোচনীয় করুণ মুখ দেখিয়া সুনীলের মনের ভিতরটি জ্বলিয়া উঠিল। সবুজ বরণ সুখাদ্যের গন্ধ পাইলেই সেখানে ছুটিয়া যায়। রাস্তার ধারের হোটেল হইতে আসা খাবারের গন্ধ চোখ বন্ধ করিয়া বক্ষ ভরিয়া টানিয়া লয়। কাউকে খাইতে দেখিলে তাহার দিকে লোলুপের মতো তাকাইয়া থাকে। তাহার চোখের জল চিবুক গড়িয়া বাষ্প হইয়া যায়। বাঙালি জীব সর্বস্ব জাতি। বঙ্গদেশে থাকিয়া বাঙালির লক্ষাধিক উপাদেয় পদের স্বাদ না পাইলে এ জীবন বৃথা। জীবনের প্রথম 2-3 বৎসরে কতিপয় যেসব স্বাভাবিক খাদ্যের স্বাদ সে পাইয়াছিল, তাহার ক্ষীণ স্মৃতি জিহ্বায় ফিরিয়া আসিলে সে পাগলের ন্যায় ছুটিতে থাকে। দীর্ঘদিন শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য গ্রহণ করিতে করিতে তাহার জিহ্বার স্বাদকোরকগুলো শুকাইয়া গিয়াছে, অথচ তাহার উন্নত মগজ অলৌকিক উপায়ে অনুমান করিতে পারে কোনো খাদ্যবস্তুর কীরূপ স্বাদ হওয়া সম্ভব। তাহার আত্মার হাহাকার বাড়িয়া যায়। এই ধরাধামের সেরা আকর্ষণ নিঃসন্দেহে ইহার অগণিত খাদ্যবস্তু। ধরাতে আসিয়া চর্বচস্য লেহ্য পেয়েও দ্বারা রসনা তৃপ্তি না করিতে পারার চেয়ে বড় অভিশাপ আর কি থাকতে পারে। তাই সবুজ বরণের এ জীবন যেন এক সাজা। সে ক্রমশ একা ও বিচ্ছিন্ন হইয়া যাইতেছে। সে তার পিতার করা ভুলের জীবন্ত শিকার। সুনীল বরণ ছেলেকে পূর্বাবস্থায় আনিতে অপারগ। ক্লোরোফিলযুক্ত যে সিরাম ছেলের শরীরে এমনভাবে মিশিয়া গিয়াছে যে হাজার চেষ্টা করিলেও তাহাকে আর বাহিরে আনা সম্ভব নয়। প্রকৃতির নিয়ম দুর্লঙ্ঘ। তাহাকে যে ভাঙিতে চাইবে তাহার শাস্তি তাহাকে পাইতেই হইবে। তিনি প্রফেসর ডি ক্লার্ককে যে মেল পাঠাইলেন, তাহার বক্তব্য এইরূপ: মাননীয় মহাশয়, আমরা 2 জন মিলিয়া যে যুগান্তকারী আবিষ্কার করিয়াছিলাম, তাহার ফল অতি ভয়ানক প্রতিপন্ন হইয়াছে। মানব সমাজের পক্ষে কতটা ক্ষতিকর তাহা নিজের সন্তানের প্রাত্যহিক যন্ত্রণা দেখিয়া টের পাইতেছি। আপনি দয়া করিয়া এই আবিষ্কারের কথা প্রচার করিবেন না। উহার পেটেন্ট ছাড়িবার তো প্রশ্নই ওঠে না। আমাদের অবিলম্বে ওই ফর্মুলা নষ্ট করিতে ফেলিতে হইবে। আমি অস্থিমজ্জায় অনুভব করছি, প্রকৃতি বলুন বা ঈশ্বর মানুষকে যেমনটি তৈরি করিয়াছে, তাহার মধ্যেই তাহার সার্থকতা। আমাদের মতো বিজ্ঞানীরা যেন খোদার উপর খোদকারি করিতে না চাহি। পুত্রের এই পরিণতি দেখিয়া পিতা ভাঙিয়া পড়িয়াছিলেন। হতাশ হইয়া স্থির করিলেন বিজ্ঞান সাধনা চিরকালের মতো ত্যাগ করিবেন, কিন্তু অবশেষে শাপে বর হইল। দীর্ঘ মনকষ্টের মধ্যে দিন কাটাইতে কাটাইতে সবুজ বরণ তুচ্ছ সব বঞ্চনাবোধের ঊর্ধ্বে উঠিতে চাহিল। নিজের সুখাদ্য না খাইতে পাওয়ার কষ্ট এখন সে অন্যকে খাওয়াইয়া মিটাতে চাহে। আসলে যখন সে স্বয়ং খাদ্য গ্রহণের অক্ষমতা হেতু দুঃখে উদ্ভ্রান্তের মতো ঘুরিয়া বেড়াইত, তখন সে প্রায়শই বিভিন্ন চেনা অচেনা বাড়ির রেস্তোরাঁয় প্রবেশ করিয়া পাচক দলের রন্ধন কলা দেখিত।
প্রচুর রান্নার বই ও পত্রিকা পড়িত, ইন্টারনেট খুলিয়া দেশ বিদেশের বিচিত্র সব রান্নার রেসিপি মুখস্থ করিত, আর অর্জিত বিদ্যা হাতে কলমে পরখ করিয়া দেখিবার জন্য নিজ হস্তে রাঁধিয়া বাড়ির লোকজনের সহিত আত্মীয় বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। তাহার রান্না যে একবার খাইয়াছে সে ভুলিতে পারি না। সবুজ বরণের রান্নার খ্যাতি এতটাই ছড়াইয়া পড়িল যে ইদানিং প্রায়শই টেলিভিশনে নিত্য নতুন রান্না শেখায়। তাহার মতো উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কুক এ তল্লাটে বিরল। ইদানিং সে একটি রান্নার বই লিখিয়াছে, যাহা বাজারে ছাড়া পাইবার পর হইতেই বেস্ট সেলার। ছেলে বিজ্ঞানের ধারের কাছে ঘেঁষিল না দেখিয়া সুনীল বরণের ঈষৎ দুঃখ ছিল বটে, কিন্তু যখন তিনি বড় মুখ করিয়া তাহার বিজ্ঞানী বান্ধব সকলকে বলিয়া বেড়ান, সত্যই স্বহস্তে রাঁধিয়া অন্যের রসনাকে তৃপ্ত করিবার মতো মহান বৃত্তি আর নাই। সবুজ বরণ সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিয়া কলিকাতার এক 5 তারা হোটেলে ভারত সফরে আগত এক ফরাসি কুকের কর্মশালায় যোগদান করিয়াছিল। সেখানে অন্তরঙ্গতা হইল মিশেল এলুয়ার নামক এক পাচকের সহিত। পাশ্চাত্য রন্ধনকলায় আগ্রহ দেখিয়া এলুয়ার সবুজ বরণকে তাহার শিষ্য করিয়া লইলেন। এলুয়ার কহিল, তুমি হয়তো ভাবিতে পারিতেছ না বহির্বিশ্বে এইসব বাঙালি খাদ্যদ্রব্যের বিপুল চাহিদার সম্ভাবনা রহিয়াছে। এমন সব আহারের উপযুক্ত বিপণন প্রয়োজন। আমরা ইউরোপীয়গণ বণিকের জাত, আমরা প্রতিটি বস্তুকে ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি হইতে মূল্যায়ন করি। সবুজ, তুমি ভাবিতে পারিতেছ না কি পরিমাণ গুপ্তধনের স্তূপের ওপর তুমি বসিয়া আছো। ডিলিশিয়াস বং নামক রেস্তোরাঁটি খুলিবার আইডিয়াটি তখনই ঘিলুতে ঝিলিক মারিয়াছিল। সবুজ বরণের এই পরিকল্পনায় পিতা সুনীল বরণ তাহার সঞ্চয় ঢালিয়া দিয়াছিল। চৈতালিও তাহার সকল কানেকশন পূর্ণ ব্যবহার করিয়াছিল। মানুষের প্রবল উৎসাহ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রদের আনুকূল্যে তাহার দারুণ মার্কেটিংয়ের ফলস্বরূপ সবুজ বরণের রেস্তোরাঁ শহর কলিকাতার অভূতপূর্ব সাড়া ফেলিল। চাহিদা এতটাই বাড়িল যে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু প্রভৃতি শহর হইতে শাখা খুলিবার অফার আসিল। বাঙালি জনঘনত্বের কথা চিন্তা করিয়া সবুজ আপাতত দিল্লি শহরকেই বাছিয়া লইয়াছে। বাঙালি বসতি সংলগ্ন এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা সংবলিত রেস্তোরাঁর উদ্বোধনে বিশিষ্ট অভ্যাগত মহলই উপস্থিত হইয়াছিল। কিন্তু সুনীলের ইচ্ছা অনুসারে ফিতা কাটিল তাহার পিতা একদা প্রখ্যাত বিজ্ঞানী সুনীল বরণ। মধ্যাহ্ন ভোজনে রকমারি বাঙালি খানার পর্যাপ্ত আয়োজন হইয়াছিল। অতিথির ইচ্ছামতো তাহার প্লেটে তুলিয়া উদর আরাধনা করিতেছে। পক্ষান্তরে সবজি সিদ্ধ আর ভাত খাইতে খাইতে সুনীল বরণের অন্ত্রে চড়া পড়িয়াছে। কিন্তু আজ তিনি নিরুপায় বোধ করিলেন। প্রলুব্ধ হইয়া নিয়ম ভঙ্গ করিতে প্ররোচিত হইলেন। সকলের অলক্ষ্যে এক কোণে গিয়া একটি মোচার কাটলেটে কামড় মারিতেই আনন্দে ও দুঃখে তাহার 2 চক্ষু দিয়া অশ্রু ঝরিতে লাগিল। তিনি অস্ফুটে কহিলেন, হে ঈশ্বর, পারিলে এই পাষণ্ডেরে ক্ষমা করিও।
আর মাত্র একটা অনুষ্ঠান বাকি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি উপস্থিত দর্শকদের অনুরোধ করছি তারা যেন না যান, আমাদের সঙ্গে আর একটুক্ষণ থাকুন, আর অল্প একটুক্ষণ। ধন্যবাদ তমাল বন্দ্যোপাধ্যায়কে। আমাদের আমন্ত্রিত গল্প পাঠের পর্ব শেষ হলো, এবার আমাদের শুরু হচ্ছে। আমরা কারুবাককে ডেকে নিচ্ছি। কারুবাকের কর্ণধার সমিতা চৌধুরী ওঝা, কবিতা কোলাজ। এবার আমরা শুনবো কবিতা কোলাজ। তার আগে আমি আরেকবার ধন্যবাদ জানাবো ভাষা ও ভবিষ্যৎকে পুরো অনুষ্ঠানটা এভাবে আমাদের সঙ্গ দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটাকে ধরে রাখার জন্য ওনাদের যে প্রয়াস ইউটিউবে এটা রাখার, অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে রেকর্ডিং করার, তার জন্য আরেকবার ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সোম শুভ্রকে, তানিয়া বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ একদম 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 হ্যাঁ। আমার সবাইকে বিনীত অনুরোধ, কবিতা কিন্তু সাহিত্যের অলৌকিক উদ্যান। যে ধৈর্য নিয়ে আপনারা গল্প শুনেছেন, আমরা আশা রাখবো ওই ধৈর্য নিয়েও আপনারা কবিতাটুকু শুনবেন। বহু পুরনো কবিতা, বহু শ্রুত কিন্তু বহু পুরনো এক কবিকে আমরা স্মরণ করছি। সকলের কাছে অনুরোধ, কবিতা কিন্তু সাহিত্যের অলৌকিক উদ্যান। প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যেমন গল্প পাঠ শুনেছেন আপনারা কবিতাও শুনবেন। ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, এটা একটা নেই, এটা দেখতে সাউন্ডটা আসছে না, এটা সাউন্ডটা, এটা একটু সাউন্ডটা দেখুন না। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, এগুলো একটু দেবেন, হাতে দিয়ে দিন। হ্যাঁ, ওদের হাতে একটা দিন, দিদির কাছে থাক, দিদি নিয়ে নেবে। হ্যালো 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 ও দেবে, সাউন্ড নেই।